রয়েছে, কিন্তু একই সঙ্গে মানে মফস্বলের যে আরেকটা শক্তির দিক যদি বলেন যে আমাদের যে যাকে আমরা আজকে বলি সংস্কৃতি বা বাংলাদেশের সংস্কৃতি বা বাঙালি বা জাতীয় সংস্কৃতি বলি, সেটারও ভিত্তিটা কিন্তু ওই গ্রামে। ওই যে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমিলকার কাবরাল বলছেন যে যদি আবার আমাদের আত্মপরিচয় বলি এবং আমাদের উৎস সন্ধান করতে হয় তাহলে আমাদের গ্রামে, সেটার জন্যই আমাদেরকে উৎসে যেতে হবে। উৎস মানে সেখানে গ্রাম এবং আপনি খেয়াল করবেন যে মফস্বলকে চেনা যায় তার বৈশিষ্ট্য দিয়ে, কিন্তু আপনি এই রাজধানীকে, সেটা ঢাকা হোক, তেমনি মফস্বলের মধ্যেও তো রাজধানীর প্রবেশ আছে। মফস্বলের ছোট একটা জনগোষ্ঠী আছে যারা ঠিক রাজধানীর মতো জীবনযাপন করেন, আবার রাজধানীতে একটা ছোট জনগোষ্ঠী রয়েছে যারা জীবনযাপন করেন নিউ ইয়র্ক লন্ডনের মতো বটে। ফলে কিন্তু তার বাইরেও যদি সত্যিকার পরিচয় বা আমাদের নিজস্ব চিহ্নগুলো খুঁজি, এটা রাজধানীতে পাবেন না। ঢাকা শহর আর বম্বে আর লন্ডন অনেক ক্ষেত্রে কাছাকাছি। কিন্তু আপনি তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো কি, এখানকার জীবন প্রণালী, এখানকার ভাষা সংস্কৃতি, এখানকার ঐতিহ্য, তার কিছু কিছু ছাপ এখনো কিন্তু আপনি মফস্বলেই খুঁজে পাবেন। ইংরেজের শিক্ষা ব্যবস্থায় আমাদের ইতিহাসকে সবসময় দুর্বল করে দেখা হতো, আমাদের সমাজকে সবসময় হেয় করে দেখা হতো। ফলে সে জানে যে তার উৎস গ্রামে, হয়তো এক পুরুষ আগে দু পুরুষ আগেও সে গ্রামেই ছিল, বা এখনো তার গ্রামের সাথে যোগাযোগ রয়েছে। গ্রামের লোক নানান সময় তার বাড়িতে আসে, সে বিরক্ত হয় কিন্তু আসে, যোগাযোগটা রয়েছে। কিন্তু তারপরে সে অবজ্ঞা করে কেন? কারণ সে প্রভুর মতো হতে চায়। প্রভু বলেছে যে আমরা তো নোংরা, আমরা তো গ্রাম্য, আমরা তো ইত্যাদি ইত্যাদি। ফলে এইটার মধ্যেও যে উপনিবেশের যে ছাপ এবং সাংস্কৃতিক ভাবে পরবাসী হয়ে থাকা, সাংস্কৃতিক ভাবে পরবাসী হয়ে থাকার একটা ছাপ আমার মনে হয় দেখা যায়। এবং সেখানে ভাষাও, আবার ভাষার প্রশ্নে আছে, ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন। আপনি ভাষার কথা যেহেতু বললেন, আমার একটা জিনিস, কয়েকটা নামও আমি বলতে চাই। যে আমরা এখানে যে এই যে আধুনিক সাহিত্যের কথা বলি, এরা কোথা থেকে এসেছিলেন? এই জসিমউদ্দিন বলেন বা কাজী নজরুল ইসলাম বলেন, এমনকি কবি রবীন্দ্রনাথেরও সেরা কবিতাগুলো বা গল্পগুলো বা তার যে পদ্মা পাড়ের স্মৃতি, সেটা কিন্তু মফস্বল থেকে জারিত হয়ে আসা। এবং সবচেয়ে বড় যে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ কখনই নগরের কবি না, নগরকে উনি বুঝতেন, নগরকে বুঝতেন, এক ধরনের নাগরিকতা ছিল। আপনি খুব ভালো জায়গায় ধরেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যের যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিতেই কিন্তু অবস্থান করে গ্রাম এবং মফস্বল। এবং ওই সময় আমার মনে আছে, আমি বগুড়া শহরে আমার জন্ম, যে 30-এর দশকে সেখানে একটা পত্রিকা বের হচ্ছে, দৈনিক, যার নাম হচ্ছে প্রজাবাহিনী। বাহ, এর চমৎকার নাম। প্রজাবাহিনী মানে জমিদারের বাহিনীর বিপরীতে প্রজাবাহিনী। ওই সময়ে ইয়ে থেকে আবুল মনসুর আহমেদ সম্পাদনা করতেন ময়মনসিংহ থেকে। চাষি নামে একটা পত্রিকা বের হচ্ছিল বগুড়া শহর থেকে। 60-এর দশকে প্রথম লিটল ম্যাগাজিন বাংলাদেশের বিপ্রতীক, যেটা এখনো বেরোয়, বগুড়া থেকে ফারুক সিদ্দিকী যেটা সম্পাদনা করেন, উনি এখনো বেঁচে আছেন এবং এখনো সম্পাদনা করছেন। এবং দুই বাংলার মধ্যে আদিতম লিটল ম্যাগাজিন গুলোর মধ্যে একটা কিন্তু বিপ্রতীক পড়ে। তাহলে মফস্বল যে উত্থান হচ্ছিল, এর অসংখ্য লক্ষণ সাহিত্যে, যেটা বললাম, এইটাকে দাবিয়ে একটা রূপান্তর হয়ে গেছে। যে মুহূর্তটা আমাদের খেয়াল করা দরকার, যে যেখান থেকে মফস্বল আর বাড়তে পারছে না, শহরের নেতারা, ঢাকা শহরের নেতারা, যারা আবার বাইরের মদদ নিয়েও চলে অনেক সময়, এরা কিন্তু রাজনীতিতে নেতৃত্বে চলে এসছে এবং গ্রাম ভিত্তিক, মফস্বল ভিত্তিক নেতারা পরাজিত হয়েছে। ফলে গ্রাম মফস্বল একদিকে কিছু কিছু রং বাড়লো, বড় বড় ভবন দালান হলো সেখানে, মোবাইল গেল সেখানে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ লোক সেখানে উৎপাদনহীন অনেক ক্ষেত্রে। যেমন আপনি খুলনা অঞ্চলটা যান, সেখানে মানে একের পর এক কারখানা বন্ধ। ফলে ওই মফস্বলকে আপনি কিভাবে আর ওই শিল্প, সাহিত্যে, এমনকি রাজনীতিতে উজ্জ্বল দেখবেন? আপনি নর্থ বেঙ্গলে যান, অনেক কলকারখানা ছিল বন্ধ। তাহলে এই মোবাইল যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, বিদেশি পণ্য ঢুকে যাচ্ছে, কোকাকোলা চলে যাচ্ছে গ্রামে, কিন্তু কৃষক ফসলের মূল্যটা পাচ্ছে। অথবা গ্রামে লোক মোবাইল নিলেই তার অর্থ এই না যে তার গ্রাম, আপনি উন্নয়নের যে গ্রাম উন্নয়নের এই যে ধারণা এবং এই যে প্রক্রিয়া, এটাকে সম্পূর্ণ উচ্ছেদ করা ছাড়া আমার মনে হয় যে আমাদের জনগণের যে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং সাংস্কৃতিক মুক্তি সম্ভব না। এবং আমরা যে এই উন্নয়ন এবং এই যেটা বলে বিকেন্দ্রীকরণ, এই কথাগুলোকে যে নতুন করে সংজ্ঞায়ন করা দরকার, নতুন করে সংজ্ঞায়ন। অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নটা একটু বিমূর্ত। উন্নতি চাই, কার উন্নতি চাই? উন্নতিটা বোঝা যায় কার উন্নতি চাই। আজকে আমরা পরিষ্কার জানি বাংলাদেশে কাদের উন্নতি হয়েছে। যাদের উন্নতি হয়েছে তারাই উন্নয়নের কথা বলে, আর যাদের উন্নতি সবচেয়ে বেশি দরকার, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কিন্তু উন্নয়নের অনেক ক্ষেত্রে শিকারও বটে। এক কথায় যদি বলি যে এই যে যাবতীয় সব জিনিসের পরিণতি, সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে একটা মফস্বলের মৃত্যু দেখছি। হ্যাঁ, আপনি তো একটু আগেই মফস্বলের যে সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে যে মফস্বল সরব ছিল, সেক্ষেত্রে কি আমরা মফস্বলের এক ধরনের সাংস্কৃতিক মৃত্যু লক্ষ্য করছি? হ্যাঁ, এবং সেটা আমরা লক্ষ্য করছি। এবং এই বিষয়টার দিকে আমাদের নজর না দিলে যেটা হবে, আমরা আমাদের অনেকগুলো উৎসকে আসলে হারিয়ে ফেলবো।
আপনি খেয়াল করবেন যে 60-এর দশকে যারা ঢাকা শহরে এসে কবি হচ্ছেন, নেতা হচ্ছেন, শিক্ষক হচ্ছেন, বুদ্ধিজীবী হচ্ছেন, বিজ্ঞানী হচ্ছেন, অনেকেরই বেড়ে ওঠা ছিল মফস্বলে। তাহলে আমাদের যা জনন ক্ষেত্র, যেখান থেকে আমরা বেড়ে উঠতাম, আমরা বেড়ে ওঠার জায়গা, সেই আল মাহমুদের কবিতা যেভাবে বেড়ে উঠি, তার পুরো বইটা খেয়াল করবেন মফস্বলে বেড়ে ওঠার কাহিনী। এই বেড়ে ওঠার ক্ষেত্রটাকে যদি আমরা মেরে ফেলি, আমরা আসলে আমাদেরকেও মেরে ফেলবো এবং নগরও কিন্তু ভবিষ্যৎহীন হয়ে পড়বে। এবং সেক্ষেত্রে ওই যে আবার ওই কাবরালের ওই কথাটাই, যে কোথায় জাতীয় সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ বলছেন ভাষানীর কিন্তু, হ্যাঁ আমি এই কথাই বলতে চাইছিলাম যে কোথায় উন্নতি পাওয়া যায়, যে ভাষানীর মজলুম জননেতা। হ্যাঁ, ভাষানীর আমি তো মনে করি যে কাবরালের চেয়ে অনেক বড় হচ্ছে আপনার, অনেক বড় মাওলানা ভাসানী, অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। মানে ওনার উত্থানটাই কিন্তু মফস্বলের উত্থান, ওনার উত্থানটাই দিয়ে বোঝা যায় যে ওনার সমর্থকরা আপনি খেয়াল করে দেখবেন মফস্বলের লোকেরা, নগরের লোকেরা কিন্তু ওনার খুব বেশি সমর্থক ছিলেন না। সমর্থন মফস্বলের লোকেরা এবং গ্রামের লোকেরা। তো ভাসানী যে ধারার রাজনীতি করতেন সেটার প্রত্যাবর্তন দরকার, তার প্রত্যাবর্তনের সঙ্গে মফস্বলেরও প্রত্যাবর্তন হবে। তো ফারুক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এবং আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে মফস্বল থেকে বেড়ে ওঠা একজন লেখক হিসেবে আপনার মফস্বল নিয়ে কি আপনার লেখার কাজ কেমন চলছে, এটাই যদি আমাদের দর্শকদের না, সেটা এই বিষয়ে যেটা হয়, এই বিষয়ে হয়তো সবচেয়ে কম, কিন্তু যদি বলেন যে লেখার মধ্যে জীবনের যে উপাদানগুলো চলে আসে, আমি তো সাধারণত ওই নিবন্ধই লিখি, কলাম লিখি বা এই জাতীয় জিনিস। আপনি একসময় গল্পও লিখতেন, একসময় লিখতাম, গল্পের আমি নিজেও ভক্ত ছিলাম। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই যে সে সময়েও এই নাগরিক মানসিকতার যে খারাপ দিকটা, ভালো দিক রয়েছে, তার শিকার আমি নিজেও ছিলাম। সেই ক্ষেত্রে আখতার ইলিয়াসের একটা বড় আমার নিজের জীবনের জন্য যে আমার চোখটা খুলে দেয়া, যে মফস্বল তার উপন্যাসগুলো ওই পটভূমিতে, এবং নিজের এলাকা নিয়ে গর্ব করা, নিজেদের এলাকার সংস্কৃতি নিয়ে যে গর্ব করার উপাদান থাকতে পারে, খোয়াব নাম উপন্যাসের কথা বলতে পারি। তো আমি বলবো যে এই জায়গাটা আবিষ্কার করা, বাংলাদেশের সমাজের যে গতিসূত্র, এই সংস্কৃতির যে উৎসগুলো, এগুলোকে চিহ্নিত করতে পারার কাজটা যদি সামান্য হলেও কেউ করতে পারে, এবং আমিও সেই কাজের কর্মী হওয়াটাই আমার একটা বড় কর্তব্য মনে করি, সেটা যদি করতে পারি, বলবো যে আমার নিজের জন্য আমি একটা হলেও পূর্ণ করলাম। ফারুক, আপনার কি চমৎকার একটা আলোচনা আমাদের দর্শক এবং শ্রোতাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এনটিভি সাময়িকীর পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ।